না পারলে ক্ষমতা ছেড়ে দিন প্রধান উপদেষ্টাকে দুদু। দায় রাষ্ট্রকে নিতে হবে, দীর্ঘসূত্রতা বিচারহীনতার কারণেই ধর্ষণের পুনরাবৃত্তি। জানাবো তাহলে নির্বাচন কবে, এবং সর্বশেষ জানাবো ছিনতাইকারীরা আঘাতে মৃত্যুর সঙ্গে লড়ছেন পূবালী ব্যাংক কর্মকর্তা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। না পারলে ক্ষমতা ছেড়ে দিন প্রধান উপদেষ্টাকে দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শিশু ধর্ষণ হচ্ছে, রাস্তায় যাকে খুশি যাকে পাচ্ছে কোপাচ্ছে। এর জন্য কি গণ অভ্যুত্থান হয়েছে? এর জন্য কি আপনি ডক্টর ইউনূস রাষ্ট্র ক্ষমতায় এসেছেন? না পারলে ক্ষমতা ছেড়ে দেবেন। দুদু বলেন, অন্তর্বর্তী সরকারের বয়স 8 মাস চলছে। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে কিছু কাজ তিনি দ্রুত করেছেন, সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। সেই কাজগুলো হলো, তিনি তার নিজের মামলাগুলো দ্রুত প্রত্যাহার করে নিয়েছেন। তিনি তো গণ আন্দোলনে ছিলেন না, কোনো গণ আন্দোলনের কারণে তার নামে মামলা হয়নি। কি কারণে হয়েছিল সেটা না বলি, তবে তার মামলাগুলো দ্রুত প্রত্যাহার করে নিয়েছে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আপনার বিরুদ্ধে কথা বলতে আমার খারাপ লাগছে এই কারণে যে আপনাকে আমরাই ক্ষমতায় রেখেছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল তারাই আপনাকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু আপনি আপনারটা বাদে অন্য কিছু চিন্তা করতে পারছেন না। আপনার সঙ্গে ফয়সালা এখনো করিনি, সেজন্য রাস্তায় নামি নেই। আমরা রাস্তায় নামলে আপনাদের কি অবস্থা হবে সেটা আমরাও জানি, আপনারাও জানেন। সাবেক এই সংসদ সদস্য বলেন, হাসিনার বিচার 6 মাসের মধ্যেই হতে পারত, কিন্তু বিচারের নামে এখন যা হচ্ছে মানুষ ভুলতে বসেছে। তরুণরা বলেছে বিচারের আগে নির্বাচন হবে না। বিচার তো মনে হয় হবে না, তাই বলে কি নির্বাচনও হবে না? যদি উদ্যোগী হন তাহলে 1 বছরের বিচার কার্য 3 মাসে করা সম্ভব। দায় রাষ্ট্রকে নিতে হবে, দীর্ঘসূত্রতা বিচারহীনতার কারণে ধর্ষণের পুনরাবৃত্তি। মাগুরায় শিশু ধর্ষণ সহ সম্প্রতি ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূস আহমেদ বলেছেন, ধর্ষণ সবচেয়ে নিকৃষ্ট অপরাধ, আর শিশু ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধ আর কিছু হতে পারে না। দীর্ঘসূত্রতা ও বিচারহীনতার কারণে এই ধরনের নির্মম ধর্ষণের পুনরাবৃত্তি হচ্ছে, এর দায় রাষ্ট্রকে নিতে হবে। রোববার 9 মার্চ এক বিবৃতিতে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূস আহমেদ বলেন, বাংলাদেশের মাঝে মধ্যেই ধর্ষণ ও শিশু ধর্ষণের ঘটনা ঘটে। আলোড়ন তৈরি হয়, বিক্ষোভ হয়, কিন্তু বিচার হয় না। বিচার হলেও তা এত পরে যে মানুষ ভুলে যায়। এই দীর্ঘসূত্রতা ও বিচারহীনতার কারণে এই ধরনের নির্মম ধর্ষণের পুনরাবৃত্তি হচ্ছে, এর দায় রাষ্ট্রকে নিতে হবে। ইসলামী আন্দোলন মহাসচিব বলেন, যে অপরাধে যত নৃশংসতার শাস্তি তত দ্রুত ও দৃষ্টান্তমূলক হওয়া উচিত। শিশু ধর্ষণের শাস্তি দ্রুত প্রকাশ্যে হলে এই ধরনের অপরাধ বন্ধ হয়ে যেত, কিন্তু আইনের দীর্ঘসূত্রতার কারণে মাগুরায় আরো একটা শিশুকে পাশবিক নির্যাতনের শিকার হতে হলো। তিনি বলেন, অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে ধর্ষকের বিচারে আইন সংশোধন করতে হবে, যাতে করে ঘটনার 7 দিনের মধ্যে ধর্ষকে প্রকাশ্যে কঠোরতম শাস্তির আওতায় আনা যায়। এই ধরনের আইন তৈরির ব্যর্থতার সুযোগে আবার কোনো ধর্ষণের ঘটনা ঘটলে রাষ্ট্রকে জবাবদিহি করতে হবে। তাহলে নির্বাচন কবে? অন্তর্বর্তীকালীন সরকার যখন আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে কিংবা সম্ভবত হবের মধ্যে আটকে আছে, তখন শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কথা না বলতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন সরকারের অন্যতম প্রধান অংশীজন জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম। তার ভাষায়, যতদিন আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে ওই নির্বাচনের কথা না বলে। প্রশ্ন হলো, শেখ হাসিনাকে কি আদৌ ফাঁসির মঞ্চে আনা সম্ভব? তিনি নিজে ফাঁসির মঞ্চে ঝোলার জন্য দেশে আসবেন বা ভারত থেকে ফেরত পাঠাবে? এটি বিশ্বাস করা যায় কারণ আছে, কিংবা সরকার ভারতের উপর এমন চাপ তৈরি করতে পারবে যে কারণে তারা হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে? এর সম্ভাবনা কতটুকু? যদি সম্ভব না হয় এবং হাসিনাকে জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে অভিযুক্ত করে আদালত ফাঁসির রায়ও দেন, তারপরও ওই ফাঁসি কার্যকর করা সম্ভব হবে? যদি সম্ভব না হয় তাহলে দেশে নির্বাচন হবে না। আর দেশে নির্বাচন কবে হবে কিংবা কারা নির্বাচন নিয়ে কথা বলবেন না বলবেন সেটি কি জাতীয় নাগরিক পার্টি ঠিক করে দেবে? গত বছরের 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন নিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে আসছে। বিএনপি কি তাহলে এখন নির্বাচন নিয়ে কথা বলা বন্ধ করে দেবে? মনে রাখতে হবে, এখন দেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে না এবং সার্জিস আলম রাও এখন আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নন। তারা এখন দেশের অন্যতম অপরাধের রাজনৈতিক দলগুলোর মতো একটি দলের নেতা।
ফলে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে মানুষ যেভাবে বিবেচনা করে তাদেরকেও এখন থেকে সেভাবেই বিবেচনা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই সংগঠনের নেতা হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে চলাকালে জনপরিসরে তাদের এই অবস্থান ছিল, সেটি এখন নাই। সুতরাং তারা যদি এমন কোনো টোনে কথা বলেন যাতে মনে হয় যে তারা সংসারে অংশীদার, সরকারের কোনো আচরণে যদি মনে হয় এই দলের প্রতি তাদের বিশেষ নজর বা আশীর্বাদ রয়েছে, তাহলে দলের আত্মপ্রকাশের আগে থেকে তাদের উপর সেই যে কিংস পার্টির তকমা লেগেছে সেটি তথ্য প্রমাণ করতে হবে। তারা যেহেতু একটি রাজনৈতিক দল গঠন করেছেন, এই সময় তারা দ্রুততমের মধ্যে নির্বাচন কমিশন নিবন্ধন হয়ে যাবেন বলেও ধারণা করেন যাচ্ছে। ফলে তাদের উচিত হবে নির্বাচন ইস্যুতে এমন কোনো কথা না বলা বা এমন কোনো অবস্থান তখন না করা যা অন্য দলগুলোর সঙ্গে তাদের দূরত্ব তৈরি করে। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রায় 7 মাস পেরিয়ে গেলেও জনজীবন এখনো স্বস্তি ফেরেনি। সরকারি প্রতিষ্ঠানগুলো এখনো ঠিকমতো কার্যকর নয়। রাষ্ট্রের বাহিনীগুলো কতটা সক্রিয়, কতটা নিরপেক্ষতাভাবে দায়িত্ব পালন করতে পারছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ফলে এই মুহূর্তে রাজনৈতিক শক্তিশালী শক্তিগুলোর মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। সুতরাং এমন কোনো কথা নাই বলা বা কাজ করা উচিত হবে না যা ঐক্যের সম্ভাবনা না কোচ করে দেয়। এটা মানতে হবে যদি গত 7 মাসে জনগণের স্বস্তি বিরাজ করতে, অর্থনীতি অবস্থা ঠিক তত্ত্ব, চাঁদাবাজি, দখলবাজি হতো বন্ধ, সরকারি প্রতিষ্ঠানগুলো ইতিবাচক পরিবর্তন সম্ভাবনা তৈরি হতো বা লক্ষণ দেখা যেত। কিন্তু কঠোরপন্থী উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান গ্রহণ করতে, এই সরকারের উপর হামলা করতে, এই সরকারের উপর দলমত নির্বিশেষে সবাই আস্থা রাখতো। বিভিন্ন ঘটনায় যদি মানুষের মনে এই ধারণা তৈরি না হয় তাহলে যে এসব অপরাধ করার চাইতেই থামতে পারতো, কিন্তু যে কারণেই হোক থামেনি, অথবা এসব ঘটনার পেছন থেকে সরকারের সমর্থনে ইন্ধন রয়েছে, তাহলে নির্বাচনের দাবিটি জোরালো হতো না। তখন কোনো রাজনৈতিক দল দ্রুত ভোটের ব্যাপারে চাপ দিলেও তারা সাধারণ মানুষের সমর্থন পেত। কিন্তু গত 7 মাসে সরকারের দক্ষতা নিয়ে জনমনের দারুণ সন্দেহ সংশয় তৈরি হয়েছে। তাদের আন্তরিকতা প্রচেষ্টার হয়তো ঘাটতি নেই। তারা যেরকম ধ্বংসস্তূপের ভেতরে দায়িত্ব নিয়েছে তাতে সবকিছু রীতিমতো রাতারাতি ঠিক হয়ে যাবে এমনটি প্রত্যাশা করারও যেহেতু যৌক্তিক নয়, কিন্তু তারপরে এই সরকারের দক্ষতা নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তারা এখনো সংস্কার শুরুই করেননি। দায়িত্ব গ্রহণের 7 মাসেও যদি সংস্কার শুরুই না হয় তাহলে এটা শেষ হবে কবে এবং নির্বাচন হবে কবে? নির্বাচনের বিষয়ে তিনি এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে একবারও বলেননি যে ডিসেম্বরে কিংবা এই বছরের শেষে নির্বাচন হবে। তিনি বারবারই বলেছেন এই বছরের শেষে নির্বাচন হতে পারে, কখনো বলেছেন সম্ভবত ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। প্রথম দিকে তিনি নির্বাচনের সম্ভাব্য দুটি সময় বলেছেন, যদি কম সংস্কার হয় তাহলে ডিসেম্বরের মধ্যে, যদি বেশি সংস্কার হয় তাহলে আগামী বছরের জুনে। প্রশ্ন হলো 7 মাসে যদি সংস্কার শুরুই না হয় তাহলে আগামী ডিসেম্বরের মধ্যে বা কতটুকু সংস্কার হবে? তখন কি আবার একথা বলা হবে সংস্কারের মাঝপথে নির্বাচন হবে না? সরকারের কর্তব্য ব্যক্তি ও তাদের অংশীজনদের কথায় এটা খুব পরিষ্কার, নির্বাচন তাদের অগ্রাধিকার তালিকায় নেই। তাদের অগ্রাধিকার জুলাই অভ্যুত্থানে গণহত্যা ও অন্যান্য অপরাধে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচার। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন চলতি মাসে আদালতে দাখিল করা হবে আর বিচার কাজ শুরু হবে 1.5 মাসের মধ্যে। ধারণা করা যায় এই বিচারিক প্রক্রিয়াটি বেশ লম্বা হবে, কেননা প্রতিটি অভিযোগ প্রমাণ করতে হবে, প্রচুর সাক্ষ্য প্রমাণ লাগবে, তথ্য প্রমাণ থাকতে হবে। যেহেতু এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অতএব জানাতন প্রকারে এখানে বিচারিক কাজ সম্পন্ন করা হলে ভবিষ্যতে পুরো বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়া ব্যক্তিরাও বিচারের সম্মুখীন হবে। সুতরাং এই বিচারের আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার তাদের জন্য চ্যালেঞ্জিং হবে, সেটি বেশ সময়সাপেক্ষ ব্যাপার। সরকারের দ্বিতীয় অগ্রাধিকার প্রতিষ্ঠানিক সংস্কার, যে 11টি সংস্কার হয়েছে তাদের সবই এখন প্রতিবেদন দেয়নি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।